হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি তানভীর বর্তমানে অবস্থান করছি মিরপুরের আহমদনগর পাইকপাড়ার একটি এলাকায়। এই এলাকায় আসার পেছনে একটি মাত্র কারণ আছে, সেটি হচ্ছে এই এলাকায় স্থাপন করা হয়েছে একটি বিশুদ্ধ পানির ফিল্টার। আর সেই ফিল্টারের পানি খেয়ে অনেকে আজকে ভালো একটা আমাদের রিভিউ দিচ্ছে। আর ওই ফিল্টারটাকে আর দেরি করবো না, ওই ফিল্টারটাকে আমি এখন দেখাতে চাচ্ছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। আপনার সাথে কি কিছু কথা বলতে পারি? আচ্ছা, এই জনবহুলমূলক একটি এলাকায় বিশুদ্ধ পানির ফিল্টার, মানে ব্যাপারটা ভাবতে কিরকম না? আর এই ফিল্টারে আপনার বা আপনাদের কি ধরনের উপকারিতা হচ্ছে একটু বলবেন? আসলে আমি তো বলি বোঝাতে পারবো না। আমার অনেক উপকার হয়েছে। আমরা ব্যাচেলার থাকি বাসায়। আমি আগে দোকান থেকে কিনে খেতাম, কিন্তু কিনে খাওয়া তো এখন সম্ভব না। আর এই জায়গায় থেকে হয়ে আমার অনেক উপকার হয়েছে। আমি খাই, আরও লোকজন খায়, আরও পাবলিক খায়, সবাই সুনাম করে। এই জিনিসটা উদ্যোগ নেওয়ার থেকে অনেক সবাই সুনাম করে, আর সবারই উপকার হয়েছে। পানি তো অনেক ভালো জিনিস, সবার একটা উপকার হয়েছে আর কি। আপনি তো বিভিন্ন এলাকায় ঘোরেন, কিন্তু এই ধরনের উদ্যোগ কি আপনি কোথাও দেখেছেন? আমি এরকম উদ্যোগ, এরকম উপকার জিনিস আমি কোথাও পাইনি। আমার জীবনে এই লাইফে এই প্রথম। আমি অনেক নিজেকে ধন্য মনে করি। দর্শক, আমি বললাম না, সাধারণ মানুষ বলল এই ফিল্টারে তাদের কি ধরনের উপকারিতা হয়েছে। যিনি স্থাপন করেছেন তিনি একজন ভদ্রলোক, আর তার সাথে আমরা পরিচয় হব। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তানভীর ভাই, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। জাহাঙ্গীর ভাই, আজকে আপনার সাক্ষাৎকার নেওয়ার পিছনে আমার একটি কারণ আছে। তার আগে আমি বলে নেই, আমরা থ্রি মরনস নামের একটি পেজ আছে। সেই পেজে সাধারণত আমরা খুঁজি যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে, এবং খোঁজার কারণ হচ্ছে এ ধারা যাতে অন্য সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়। তো আমরা জানতে পেরেছি যে এখানে আপনি একটি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছেন। তো হঠাৎ এই জনবহুলমূলক একটি এলাকায় এই ধরনের একটি মাথায় আসলে কীভাবে ভাই? ধন্যবাদ তানভীর ভাই, অনেক সুন্দর প্রশ্ন। আসলে এটা বেসিক্যালি যেভাবে মাথায় আসে সেটা হলো যে একদিন থেকে একই জায়গাটায়, এরকম জায়গায় এখানে আমি বসা ছিলাম। তো এক পথচারী রিক্সাওয়ালা, উনি পানির জন্য এই দোকানে, পাশে যে দোকানটা দেখা যায় সেই দোকানে যায়, এবং সে কিছু না কিছু মনে করে আবার পানিটা নিল না। আমার কাছে মনে হলো যে এইভাবে অনেক পথচারী বা রিক্সাওয়ালারা আছে যারা পানি খেতে চায়, পানি নিতে পারে না। অনেকে টাকার জন্য কিনে খেতে চায়, বাট পারে না। এখান থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে না, আমি যদি এখান থেকে আমার একটু একটু করে জমানো টাকা থেকে আমি একটা পানির ফিল্টার, জনসাধারণের যেমন উপকার হবে, মানুষ অনেক ক্লান্তি মুক্ত হবে। এবং পানি তো আসলে, পানির অপর নাম জীবন। সেই ক্ষেত্রে রাস্তায় পথচারী, এবং যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত, তাই বেসিক্যালি এটা করা। আমি রাস্তা দিয়ে আসার সময় আমার টিম সহ আমি যখন আসছি তখন দেখলাম রাস্তার দুই পাশে গাছ, মানে বিভিন্ন ধরনের গাছ, মানে চারা টারা, অনেক কিছু। মানে এই উদ্যোগটা নেওয়ার পিছনে কারণ? গাছ তো আসলে আপনার আমার বন্ধু, আপনার পরিবেশ ঠিক রাখে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। আর গাছ লাগাতে আসলে এটা একটা শখেরও ব্যাপার। অনেকে গার্ডেনিং করে বাড়ির ছাদে। তো আমার উদ্দেশ্য ছিল যে রাস্তায় বেসিক্যালি গাছগুলো লাগানোর উদ্দেশ্য যে আমি এই গাছগুলো লাগানোতে রাস্তাটা সুন্দর হবে। আপনি দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়, পরিষ্কার করা হয়, এবং বাচ্চারা বিকালবেলা এখানে খেলে। তো ওদের একটা পরিবেশ থাকে, সুন্দর একটা পরিবেশ থাকে, ওরা পরিবেশ থেকে কিছু শিখবে। এবং এই গাছগুলো আমি যে লাগিয়েছি, এই গাছগুলো আমি প্রতিনিয়ত অনেক মানুষই দেখে, এবং এখান থেকে অনেকে ইন্সপায়ার হয়। আমি মাঝে মধ্যে দেখি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এখান থেকে কি গাছ বিক্রি করা হবে কিনা। যদিও হাসি লাগে, তারপরেও খুব ভালো লাগে। এবং আমার এই গাছ লাগানোগুলো দেখে অনেক মানুষই গাছ লাগাতে উদ্বুদ্ধ হয়, এবং অনেক মানুষকে আমি হেল্প করেছি, সহযোগিতা করেছি, পরামর্শ দিয়েছি কিভাবে গাছ লাগাবেন এবং কি কি প্রয়োজন হয় গাছ লাগাতে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমি ক্ষুদ্র একজন মানুষ হিসেবে সমাজে একটি সচেতনতামূলক কাজ করে যাচ্ছি, এবং নিজের ভালো লাগাটুকু আমি আমার অবসর সময়টা এখানেই কাটাই, এই গাছগুলোকে নিয়েই কাটাই। কি কোনো লোক নিয়োগ দিয়েছেন এই ক্ষেত্রে? আসলে তানভীর ভাই, মনে হয় যে হয়তো বা কোনো লোক আছে, কিন্তু স্পেসিফিক্যালি আমার এই কাজের জন্য এখানে কোনো লোক নিয়োগ নাই। আমি আমার ডিউটি শেষ করে এসে যে সময়টা পাই, সেই সময়টা নিজেই এসে পরিচর্যা করি, এবং প্রত্যেকটি গাছের কাছে যাই, দেখি কোন গাছের সার প্রয়োজন, কোন গাছের কি অবস্থা, কোনোটায় ওষুধ যদি লাগে, সার লাগে, আমি সেক্ষেত্রে নিজেই দেই। এবং আপনি যখন এখানে এসেছিলেন, দেখতেছিলেন যে আমি গাছে পানি দিচ্ছিলাম। তো এভাবেই আসলে করা।
আর টুকটাক আমার সাথে যারা থাকে তারাও বিভিন্ন সময় পেলে তারাও পানি দিয়ে থাকে। আর এই গাছগুলোতে পানি দেওয়ার জন্য পানির ব্যবস্থা আছে, আমি পানির পাইপ দিয়ে পানি দিই, ঝর্ণা দিয়ে পানি দিই, যখন যেভাবে প্রয়োজন হয় ঠিক সেই যত্নটাই আমি করি। জাহাঙ্গীর ভাই, আমরা আমাদের একটি সূত্রে জানতে পেরেছি আপনি যেই মসজিদে নামাজ পড়েন সেই মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক মানে কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত, মানে এটা একটু বলবেন? ধন্যবাদ তানভীর ভাই। আসলে মসজিদের জন্য কিছু করতে পারা অনেক সৌভাগ্যের বিষয়, আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি তেমন কিছুই করতে পারি না, তবে চেষ্টা করি যদি আমার সাধ্য এবং সামর্থ্যের ভিতরে কোনো কিছু হয় সেই ক্ষেত্রে সেটাতে অংশগ্রহণ করার। তো আমার কাছে মনে হয়েছে অনেক পথচারী, অনেক এলাকাবাসীর অনেক মেহমান আসে, তারা প্রশ্ন করে, বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করে যে মসজিদটা কোথায়। তো এর জন্য বেসিক্যালি মসজিদের পরিচিতির জন্য আমার কাছে মনে হয়েছে না আমাদের মসজিদে একটা সাইনবোর্ড প্রয়োজন, সেই উদ্দেশ্যে আমি সাইনবোর্ডটা করে দেওয়া। এবং মসজিদের ভিতরের দিকে যে ওয়াল, সেই ওয়ালের দিকে অনেক মাদ্রাসার অ্যাড দিত, মাদ্রাসার ব্যানার লাগাইতো। তো এগুলি যখন আমার চোখে পড়েছে আমি তখন আমাদের যারা মুরব্বী আছে তাদের সাথে কথা বলে এই বিষয়টা বন্ধ করে দিয়েছি, এবং সেটা আমরা পানি দিয়ে ধুয়েছি এবং রং করে দিয়েছি। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেখান থেকে এটা করা। আর মসজিদের পাশাপাশি যে কোনো ধরনের কাজ যদি হয় অ্যাটেন্ড করার, সেক্ষেত্রে চেষ্টা করি করার জন্য। আর এটা আসলে মনের প্রফুল্লতা বাড়ায়, আল্লাহর ঘর, আল্লাহর কাজ করা। তো আপনারা দোয়া করবেন যেন আমি মসজিদের আরো অনেক বড় ধরনের কাজ করতে পারি। জাহাঙ্গীর ভাই, অদূর ভবিষ্যতে এর চাইতেও বড় পরিকল্পনা করলে আপনার জনসাধারণের জন্য অনেক ভালো হবে, মানে এই ধরনের চিন্তা কি আপনার মাথায় আছে? আমার মাথায় ছোট্ট একটি পরিকল্পনা আছে আমার এলাকাবাসীর জন্য, যুব সমাজের জন্য একটি উন্মুক্ত লাইব্রেরি করা। এবং উন্মুক্ত লাইব্রেরি করা উদ্দেশ্য এমনভাবে এটা আমি করব যেন কারো কাছে মনে না হয় যে এটা অনুদান নিয়ে চলে। আপনারা জানেন বিভিন্ন প্রচলিত নিয়ম, প্রচলিত বিভিন্ন সংস্থা আছে, বাট আমার এই ধরনের কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা হলো যে আমাদের এই এলাকায় যতটি পরিবার আছে প্রত্যেকটি পরিবার থেকে মাসে 10 টাকা করে নিয়ে, এই 10 টাকা করে দিয়েই আমরা এই লাইব্রেরিটা গঠন করব। এবং এতে আমাদের কাছে মনে হবে লাইব্রেরিটা আমাদের, আমরা সবাই মিলে এটা করেছি। এবং প্রত্যেকটি ফ্যামিলির ছেলেপেলে এখানে আসবে, বই পড়বে, বড়রা আসবে, পত্রিকা পড়বে। সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য একটা শিক্ষার পরিসর হবে এবং বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, সবার সান্নিধ্যে আসতে পারবে, এবং যারা মুরব্বী আছে তাদের চোখের সামনে বাচ্চারা থাকতে পারবে। এতে হবে কি যে বাচ্চারা আপনার নষ্ট পরিবেশে যাবে না, বাচ্চারা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আপনারা দোয়া করবেন যেন আমি এই লাইব্রেরিটি করতে পারি। দর্শক, আপনাদের মাঝে আরো প্রশ্ন নিয়ে আসবে আমাদের আরেক কলিগ দীপু। আসসালামু আলাইকুম সবুজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই, আপনার মহান উদ্যোগের কথা শুনলাম, যেগুলো আপনি প্ল্যানিং ছিল, ইভেন ওগুলো আপনি সাকসেসও করছেন, তার জন্য আপনাকে কংগ্রাচুলেশন। আপনার পার্সোনাল ফিলিংসটা কি? আসলে ভালো কিছু করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। দিউ ভাই, আপনাকে ধন্যবাদ, এবং আপনার পেজের যারা ফ্যান ফলোয়ার আছে সবাইকে ধন্যবাদ। যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটি মানুষ তার নিজের মনের আত্মতৃপ্তির জন্যই সব কিছু করে থাকে। আমরা যেটাই করি না কেন, প্রত্যেকটার বেসিক উদ্দেশ্য থাকে যে আমার তৃপ্তি, আমার ভালো লাগা। সেখান থেকেই মূলত এই ধরনের কাজগুলো আমি করি, আমার ভালো লাগে। আপনি কিন্তু প্রফেশন একজন সার্জেন্ট, রাইট? সো এই সার্জেন্ট হওয়ার কাহিনীটা বা আপনার মূল উদ্দেশ্য, বা আপনি কি কারণে, রিজনটা কি অ্যাকচুয়ালি যে আপনার প্রফেশন, আপনি সার্জেন্টই হবেন, এটা কারণটা আপনি জানতে চাচ্ছি। আসলে দিবু ভাই, যে উদ্দেশ্যে সার্জেন্ট হওয়া, বেসিক্যালি সার্জেন্ট আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল একজন পুলিশ সদস্য হওয়া। আর এটার পিছনে মূল কারণটা ছিল, ছোট থেকেই আমি স্বপ্ন দেখতাম, এবং আমার এই এলাকার সবাই জানে যে আমি ছোট থেকে একটা কথা বলতাম যে আমি যদি কখনো চাকরি করি সেই ক্ষেত্রে আমি অবশ্যই পুলিশের চাকরি করব, নতুবা আমি ব্যবসা বাণিজ্য বা আদারওয়াইজ অন্য কোনো পেশায় আমি যাব না। আমি চাকরি করলে অবশ্যই পুলিশের চাকরি করব। এবং সেখান থেকেই আসলে পুলিশের চাকরিতে আসা। আর পুলিশের চাকরিতে আসার মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো যে পুলিশের চাকরি এমন একটা পেশা, সেবামূলক পেশা, আপনি এই চাকরি থেকে প্রত্যেকটি শ্রেণীর মানুষের সেবা করতে পারবেন, প্রত্যেকটি মানুষের কাছে যেতে পারবেন, প্রত্যেকটি মানুষের একটা ভরসার স্থল কিন্তু বাংলাদেশ পুলিশ। এবং আমি ব্যক্তিগতভাবে আমার চাওয়া এটা যে একটা মানুষ যদি যে কোনো ধরনের হেল্প চায় আমি যেন করতে পারি। আপনার বাসায় একটা দুর্ঘটনা হয়েছে, আপনি কিন্তু অবশ্যই পুলিশের শরণাপন্ন হবেন। আপনার যে কোনো জায়গায় আপনি ব্যক্তিকেন্দ্রিক দেখে থাকবেন যে আপনার যে কোনো বিপদে আপনি সর্বপ্রথম পুলিশকে স্মরণ করেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা প্রত্যেকের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে একজন পুলিশ সদস্য হওয়া।
সেখান থেকেই আসলে সেবার উদ্দেশ্যেই পুলিশে যোগদান। আসলে সত্যি কথা বলতে আপনাদের মতো পুলিশ আছে বিধায়ী হচ্ছে আমরা এই যে রাতে যে আমরা সুন্দরভাবে ঘুমাতে পারি, কারণ আমাদের সেবাই আপনারা। অনেক ইয়াংস্টার আছে যারা ইন ফিউচার হচ্ছে সার্জেন্ট হতে চায়, পুলিশ হতে চায়, তো তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি, লাইক তাদের মানে কিভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত, এই উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ধন্যবাদ দিবু ভাই, অনেক সুন্দর প্রশ্ন। আসলে সার্জেন্ট হওয়ার জন্য বা যে কোনো জবের জন্যই আপনাকে স্টাডি তো করতেই হবে, মাস্ট। আর পড়াশোনার পাশাপাশি একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি আপনাকে আপনার ফিটনেসের ব্যাপারে অধিক সচেতন থাকতে হবে। কারণ আমাদের যে ট্রেনিংগুলো হয় অনেক হার্ডলি ট্রেনিং হয়, আর ইদানিং আপনারা দেখতেই পাচ্ছেন অনেক প্রক্রিয়া স্মরণ করে কিন্তু বাছাইগুলি করা হয়। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটি ছাত্রছাত্রী, প্রত্যেকটি স্টুডেন্ট বা প্রত্যেকটি ব্যক্তির যারা কিনা পুলিশ সদস্য হিসাবে নিজেকে পরিচয় দিতে ইচ্ছুক বা ভবিষ্যতে পুলিশে যোগদান করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে বলবো সর্বপ্রথম আপনি যেমন পড়াশোনা করতে হবে, ঠিক পড়াশোনার পাশাপাশি আপনাকে ফিটনেস সম্পর্কে সচেতন থাকতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে। আপনাকে একনিষ্ঠভাবে এক চিন্তায় আপনাকে থাকতে হবে যে আমি একজন পুলিশ সদস্য হব। আপনার প্রথম যে ধাপ সেটা মাঠ পর্যায়ে পরীক্ষা হয়, সেখান থেকে বাছাই হওয়ার পরে আমাদের মেডিকেল হয়। মেডিকেলে আপনি যদি বাছাই পর্বে টিকে যান সেই ক্ষেত্রে আপনার রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষা হওয়ার পরে আপনার ভাইভা হবে, তারপরে আপনাকে পুলিশ হিসাবে যোগদান করবেন এবং আপনি পুলিশের ট্রেনিং করার সুযোগ পাবেন। এভাবে আসলে একজন পুলিশ সদস্য হয়। আমরা যারা ইয়াং জেনারেশন, লাইক আমার এজের আছে, আমার থেকে ছোটও আছে, তো রোডঘাটে অনেক সময় দেখা যায় যে তারা বাইক, ইটস ওকে, বাইক সবাই রাইড করতে পারে, সবার এটা রাইট আছে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক বাইকে তিনজন নেওয়া, তারপর হচ্ছে হেলমেট না পরা, এই জিনিসগুলো খুবই আসলে দুঃখজনক একটা বিষয়। কারণ প্রতি বছরে আমি যদি নিউজ দেখি যে অনেক মানুষ, মানে প্রায় অনেক যুবক হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ধন্যবাদ দিবু ভাই। আসলে বাইক অ্যাক্সিডেন্ট, বাইক তো একটি শখের বিষয়। আর বেসিক্যালি বাইক অ্যাক্সিডেন্ট আমরা যখন রাস্তায় থাকি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে বাইক অ্যাক্সিডেন্ট হয়। বাইক অ্যাক্সিডেন্টের 2-3টা মেজর কারণ হলো যে অতিরিক্ত গতিতে চালনা। আমরা যখন বাইক চালাই, আমাদের দেশে বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, অনেক হাই কোয়ালিফিকেশনের বাইক আমাদের বাজারে আছে। তো বাইক যেহেতু আপনি শখ করে কিনেছেন, আপনার একটু সাবধানতার কারণে আপনি অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন। আর আমাদের জীবনের থেকে বড় কিছু নাই। আপনি হয়তোবা যেখানে 5 মিনিটে যাবেন, আপনি একটু স্লোলি টেক কেয়ার করে যদি যান, সেখানে হয়তো 10 মিনিট লাগতে পারে। সো আমাদের উচিত অবশ্যই বাইক দেখে শুনে চালানো, এবং অবশ্যই বাইকে যে কজনই থাকেন না কেন প্রত্যেকেরই হেলমেট এবং নিরাপত্তাজনিত যে ম্যাটেরিয়ালসগুলো লাগে সেগুলো ব্যবহার করা, আর অবশ্যই ট্রাফিক রুলস মেনে চলা। তবে আমি ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস বলবো যে আমাদের দেশে ইয়াং ছেলেপেলেরা যে বাইক চালায়, তাদের বাইকের চাকায় কিন্তু হাওয়াটা অতিরিক্ত পরিমাণে থাকে, এবং অতিরিক্ত পরিমাণে থাকে অনেকে স্ট্যান্ড করে, এবং অতিরিক্ত হাওয়া থাকার ফলে বাইকটা যখন স্পিডলি চলে, হঠাৎ করে যখন সে ব্রেকটা করে তখন কিন্তু বাইকটা স্লিপ করে, যার ফলে অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। এবং আমার কাছে মনে হয় অনেক ছেলেপেলেকে দেখবেন যে লুকিং গ্লাস থাকে না, এটা আরেকটি কারণ। যখন লুকিং গ্লাস না থাকার কারণে আপনি কিন্তু পিছনের কোনো কিছু দেখতে পাচ্ছেন না, এটাও একটা কারণ। আরেকটি কারণ যে যখন দেখবেন যে দুইটা বন্ধু অথবা ভাই বোন বা খুব ক্লোজ রিলেশন এমন কেউ যখন বাইকে থাকে এবং পিছনে থাকে, সেই ক্ষেত্রে তারা বাইক চালাতে চালাতে গল্প করে। এই জিনিসটা আমি মনে করি অ্যাভয়েড করা প্রয়োজন। আপনি যখন রাইড করবেন কানে হেডফোন দিবেন না, এবং একনিষ্ঠভাবে সামনের দিকে খেয়াল রাখতে হবে, ডানে বামে কি হচ্ছে, লুকিং গ্লাসে ফলো রাখতে হবে যে আপনার পিছনে আর কি বলতেছে এবং পিছন থেকে হর্ন দিচ্ছে কিনা, এগুলি ওভারঅল ফলো করে আপনাকে গাড়ি চালাতে হবে। সেই ক্ষেত্রে হয়তো মোটরসাইকেলের দুর্ঘটনা কমে আসবে। ধন্যবাদ।